আমাদের যাত্রাটা শুরু করে দিয়েছি। মজা, এই বিস্তীর্ণ প্রান্তর দেখলে আপনার মনে হইব সেইটা আপনার কেজি। তুমি কিসে চড়বা? পানিতে সাঁতার কাটবা? তুমি কি সাঁতার কাটবা? তো আসলে এটাই হচ্ছে সেই প্যারিস রোড। আপনারা জাস্ট ভিউটা দেখেন, একদিকে একদম বিস্তীর্ণ ধান ক্ষেত। এই সাকিবের তো হিট স্ট্রোক হয়ে গেছে, ঝিনাইদহ এত গরম। আরো ঐতিহ্যবাহী করে মসজিদে যে চিন্তা ওগুলো মাশাআল্লাহ। অল্প সময় এত ভিউ স্পট দেখার কারণে আমরা আসলে সত্যি। তো এখানে আমরা রাঙ্গামাটির মতো ঝুলন্ত একটি ব্রিজ দেখতে পাচ্ছি। তো আসলে কখনোই আমার জলপরি দেখা হয়নি, তবে আজকে তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, শুভ সকাল। আজকে অনেকদিন পরে আমরা হলো এত সকালে ঘুম থেকে ওঠা। তো আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহতে। তো আজকে সারাদিন আমরা এই আপনার জেলা শহরটিকে ঘুরবো আর আপনাদেরকে এর দর্শনীয় স্থানগুলোকে দেখাবো। আর এদিকে বড় ভাই গোলাম ভাই সকালের মর্নিং ওয়াকটা করে নিতেছে। ভাই, ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক যেইটা শরীর চর্চাটা, এটার উপকারিতাটা কি? শরীর অনেক পাতলা হয়, তারপরে অনেক চর্বি কাটে। আচ্ছা আচ্ছা, সকালে হাঁটার জন্য অনেক উপকার। 10 এ 10 পাইছো। তো আসলে এটা বলার কোনো নাই, আসলে সকালের এক্সারসাইজ এটা হইলো মানব দেহের জন্য খুবই উপকারী একটি জিনিস। যদি আমাদের শহরের লোকের সেইভাবে করা হয় না, তো আজকে কোনো না কোনোভাবে অনেক সকালে উঠে গোলাম ভাই এটা প্রতিনিয়তই করে। আমি অনেকদিন পরে করতেছি। মানে ভাই বড় ভাই ঘুমায় পড়ছিল, কিন্তু অনেকে ডিস্টার্ব করছে, এটা কাজটা ঠিক করেন না আপনারা, বুঝছেন ভাই? খুব ভোরবেলায় আমরা ঝিনাইদহ পৌঁছে এখন একটু ফ্রেশ হয়ে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। আর কালীগঞ্জ হলো ঝিনাইদহের একটি উপজেলা। তো এইখান থেকেই আমরা মূলত একটি লেগুনা ভাড়া করে আজকে সারাদিন কালীগঞ্জ উপজেলার দর্শনীয় স্থানগুলোকে পরিদর্শন করব। আমরা এখন এই বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে বটগাছতলা, যেটা কালীগঞ্জে আছে বিখ্যাত বটগাছ, সেইটার ওইখানে আমরা যাব। তো আমরা এখান থেকে কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটি লেগুনা রিজার্ভ করলাম। তো আজকে আমরা এখান থেকে বিভিন্ন স্পটে ঘুরবো। তো ভাই, আমাদের স্পটগুলো আজকে কি কি? আপনারা মল্লিকপুর যেতে হবে, মল্লিকপুর থেকে চম্পাবতী দরগা আছে, দরগা থেকে ঘুরে আপনার যেতে হবে 12 বাজার। 12 বাজারে করে একটা সুন্দর একটা মসজিদ আছে, ওখান থেকে ঘুরে আপনার কালীগঞ্জ নিমতলায় নামা যাবে। নিমতলায় কতক্ষণ লাগবে? এই আপনার যদি আপনাদের উপরে, আপনাদের টাইম করে নির্ভর করবে, টাইমের উপর নির্ভর করে আপনারা যতটুকু টাইম খাওয়াবেন সেভাবে ঘোরাবেন। থ্যাংক ইউ আপনাকে। তো আপনারা শুনলেন এই আমাদের মামার কাছে। তো একটু পরেই আমরা এখান থেকে রওনা দিব, আর প্রথমে আমরা যাব মল্লিকপুরে। তো আমরা কিন্তু অলরেডি আমাদের যাত্রাটা শুরু করে দিয়েছি। তো আসলে এটাই হলো গ্রাম বাংলার সবচেয়ে সুন্দর একটি ব্যাপার। একদম পাহাড়ি আঁকপাকা রাস্তার মতো এই কালীগঞ্জ এরকম আপনার রাস্তাগুলো। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথলি গ্রামে মল্লিকপুরে 52টি বিভিন্ন আকৃতির বটগাছের রূপে প্রায় 11 একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে ঐতিহাসিক এক বটগাছের অস্তিত্ব। বটগাছের আনুমানিক উচ্চতা 250 থেকে 300 ফিট। বিবিসির এক জরিপে মল্লিকপুরের বটগাছটি 1984 সালে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ বা বিগ বেনিয়ান ট্রি ইন এশিয়া খ্যাতি অর্জন করে। বটগাছটির ভিন্ন ভিন্ন কয়েকটি নাম রয়েছে, যার মধ্যে সুইতলার বটগাছ, সুইতলা মল্লিকপুরের বটগাছ এবং বেথুলির বটগাছ নামে অধিক প্রচলিত। আমরা এখন সেই দিকেই যাচ্ছি, আর যাওয়ার পথটি জাস্ট দেখুন। আপনার কাছে মনে হবে সবুজ কোনো গালিচার উপর দিয়ে আপনি চলে যাচ্ছেন। এত সুন্দর একটি গ্রাম হতে পারে এইখানে না আসলে বোঝাই যেত না।
দুই ধারের দুই গাছগুলোকে জাস্ট দেখুন, এত সবুজ দেখতে পেয়ে আপনার চোখগুলো যেন একদম প্রশান্তিতে ভরে যাবে। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে একটু পরে আমরা চলে আসলাম ঝিনাইদহের সেই কালীগঞ্জের মল্লিকপুরে বটতলায়। এখন আমরা কিছুটা সময় এইখানে কাটাবো। তো ফাইনালি আমরা চলে আসছি মল্লিকপুর বটতলা, যেটাকে বলা হয় অনেক ঐতিহ্যবাহী একটি বটতলা। তা আমরা এখন এটার ভিতরে দেখি কি অবস্থা, কি আছে এখানে। তো আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন বট গাছ, আর এই স্মারক বটবৃক্ষের স্থলে সীমানা। তো আমরা এখন এই জায়গাটার একটু হিস্টোরি জানার চেষ্টা করব যে এখানে আসলে ব্যাপারটা কি। আচ্ছা, এখানে হলো স্টোরিটা একটু শর্ট আকারে দেওয়া আছে যে এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ। আচ্ছা, কালীগঞ্জ উপজেলার বেথুলা গ্রামে মল্লিকপুর প্রায় 250 থেকে 300 বছর আগে স্থানীয় কুমারের কুয়ার দেয়ালে এই বটবৃক্ষটি জন্মেছিল। মূল গাছটি মারা গেলেও এটি 45টি ভিন্ন ভিন্ন। তো এখানে সংক্ষিপ্ত আকারে আপনার এই বটবৃক্ষর একটি স্টোরি দেওয়া আছে। তো এখানে হইলো একটা গাছ। তো আসলে এটার বিশেষত্ব হইলো এখানে একটা গাছই আছে, একটা গাছের আপনার হইলো অনেকগুলো আপনার শেকড়, উপশেকড়, এই প্রায় 2.8 একর জায়গা জুড়ে এই বটবৃক্ষটা জুড়ে আছে। এই জন্যই এই জায়গাটা যশোরের বন বিভাগ সংরক্ষিত করে রেখেছে, আর এইটাকে একটা দর্শনীয় স্থান হিসেবে পুরো দেশের মাঝে পরিচিত করিয়ে দিয়েছে। তো আমরা এখন এই বটবৃক্ষ থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা লিচু বাগানে যাব। তো বাগানে নাকি আপনার লিচু একদম নিচে পড়তেছে। ভাই কি কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছিলাম বট গাছ, প্রাচীনতম বট গাছের ওইখানে। এখন লিচু বাগানে গেলাম, যে ট্রাভেলিং সে বলতেছে লিচু নাকি পাইকা নিচে পড়তেছে। আমরা এখানে থাকতে পারলাম না, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমরা এখন ওখানে যাই, লিচু ওখানে যাব, যেগুলো পড়ে আছে ওগুলো খাবো। আর ঐতিহ্যবাহী করে মসজিদে যে 3টা ওগুলো দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কলা কি গাছ পাকা নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, কলা তো গাছেই পাকে। মল্লিকপুরে এই বটতলা থেকে আমরা এখন চলে যাচ্ছি লিচু বাগানের দিকে। তবে দুর্ভাগ্যবশত আমরা এখন আর লিচু বাগানের দিকে যেতে পারছি না, কারণ আমাদের ড্রাইভার মামা তার পথ হারিয়ে ফেলেছে। এখন সেই পথে আবার লিচু বাগানে ঘুরতে গেলে অনেকটা সময় পার হয়ে যাবে, তাই আপাতত আমরা সেদিকে আর যাচ্ছি না। তবে এই রাস্তার মনোরম ভিউ দেখতে দেখতে আমাদের প্রাণটা জুড়িয়ে গেছে, যেটা লিচু বাগানে যাওয়ার থেকেও অনেক ভালো লেগেছে আমাদের। তো আমরা এখন শাহ গাজী কালু চম্পাবতী মাজার শরীফের সামনে আছি। এটা হইলো বাদুরগাছা 12 বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ। তো এখানেও একটা অনেক প্রাচীন বট গাছ আমরা দেখতে পাচ্ছি। তো না হলেও তো এটা 1-150 বছর হবে। কি বিশাল সুবিশাল বট গাছ দেখতে পাচ্ছেন। আর ভিতরে হচ্ছে একটি মাজার শরীফ। তো আসলে সাতক্ষীরা, কালীগঞ্জ, ঝিনাইদহ এইসব জায়গায় আসলে আপনার দুইটা কমন সিনারি আপনারা দেখতে পাবেন। সেটা একটা হইলো মাছের ঘের। তো এই আপনার খুলনা বিভাগ, রাজশাহী বিভাগে আপনার যেখানে যান না কেন এই মাছের ঘেরগুলো আপনারা দেখতে পাবেন। তো এইদিকে আপনার দুইটা ঘের আছে, আর সামনে আরো বিশাল ঘের আছে। তো আসলে এক একটা এলাকার আঞ্চলিক গঠন কিন্তু এক এক রকম। আর এদিকে জহির ভাই আছে, আমাদের ট্রাভেলার, গাংচিল ট্রাভেলার ওনার। চলে আসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় আছি এখন। আমরা আছি এখন কাজী কালু চম্পাবতী মাজারের কাছাকাছি। সবাই মাজারে ঘুরতেছে, আমরা একটু আশেপাশের পরিবেশটা দেখার জন্য ঘুরছি। সবাই ঝিনাইদহ ঘুরতে আসবেন গাংচিল ট্যুর ট্রাভেলসের সাথে ইনশাআল্লাহ। কালু চম্পাবতী মাজারে আমরা কিছুটা সময় পার করে এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি সরাসরি 12 বাজারের গোড়ার মসজিদে।
সেইখানে প্রত্নতাত্ত্বিক কিছু ঐতিহাসিক মসজিদ রয়েছে, যেগুলো স্থাপত্যকলা মোগল আমলে নির্মাণ করা হয়েছিল। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তবে এই দিকটার ভিউ কিন্তু অনেক ভালোই এনজয় করেছি আমরা। আর এই দিকে একটু মোটামুটি ভালো সময় পার করে আমরা চলে যাচ্ছি সরাসরি 12 বাজারের সেই বিখ্যাত মসজিদগুলো দেখতে। তো আমরা এখন ঐতিহ্যবাহী গোড়ার মসজিদে আছি। এইটা হইলো ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী একটি মসজিদ। তো এটা বিশেষত্ব আসলে কি, আমরা ভিতরে ঢুকলাম, তারপরে এটা বোঝার চেষ্টা করব আসলে কেন এটাকে ঐতিহ্যবাহী মসজিদ বলা হয় এই কালীগঞ্জের। তো আপনারা এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে একটি পারিবারিক কবরস্থান আছে, আর এই সেই মসজিদ। তো আসলে কেন এই মসজিদটাকে ঐতিহ্যবাহী মসজিদ বলা হয়, এটার স্থাপত্য কীর্তিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গোড়ার মসজিদ। তো এখানে সবাই এখন ফটোশুট করতেছে। তো বেশ সুন্দর একটি মসজিদ, স্থাপত্য শৈলীগুলোই দেখলে বোঝা যায় কেন আসলে এটাকে ঐতিহ্যবাহী মসজিদ বলা হয়। তো মসজিদটা খুব পরিপাটি এবং গোছানো। সামনে এখানে একটি অজুখানা আছে এবং অজুখানা। তো আমরা এখন যেখানে আছি সেটা হলো 6 গম্বুজ গলাকাটা মসজিদ। তো এইটার স্থাপত্য কীর্তি কিন্তু আমরা একটু আগে যে মসজিদটা দেখে আসি সেটার মতোই। তো আমরা একটু ভিতরে যাই দেখি এটার কি অবস্থা। তো এই সে মসজিদ, এখানে অনেক দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সংরক্ষিত একটি মসজিদ। তো এইটার স্থাপত্য কলা কিন্তু আগে যে মসজিদটা দেখে আসলাম সেটার মতোই, সেম একই ধাঁচের। আর অনেক পুরাতন একটি মসজিদ দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা মসজিদের চারপাশটা একটু ঘুরে দেখতেছি। আর এদিকে অনেক কাঁঠাল বাগান আপনারা দেখতে পাচ্ছেন, সারি সারি কাঁঠাল ধরে আছে। এখনো হয়তো এগুলো পাকেনি, আর বড় হওয়ার কথা আছে। বেশ সুন্দর লাগতেছে। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদের স্থাপত্যকলা এবং পুরাতন মসজিদটি, এটা হলো 6 গম্বুজ বিশিষ্ট। আর এখানে কমন একটি সিনারিও যেটা, সেটা হলো পুকুর। প্রত্যেকটা জায়গায় 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 আপনার এরকম পুকুর আছে, কোনোটাতে শান বাঁধানো, কোনোটাতে শান বাঁধানো ছাড়া। আর এর মাঝখানেই এই মসজিদগুলো, মানে দেখতে অপরূপ সৌন্দর্য নিঃসন্দেহেই সেটা বলা যায়। তো আসলে কি বলবো, এক কথায় অসাধারণ একটি মসজিদ। তো এইরকম আরো অনেকগুলো মসজিদ এই এরিয়াতেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মসজিদটার নাম হলো গলাকাটা মসজিদ। তো আসলে মসজিদগুলো যত না সুন্দর, তার থেকে বেশি সুন্দর আশেপাশের পরিবেশটা। চারদিকে গাছ, তারপরে পুকুর, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। আর গাছের এই পাতাগুলো দেখেন, নতুন পাতা, অসাধারণ একটি পরিবেশ। মানে এমন জায়গায় আসলে আসলে এখান থেকে আর ফিরে যেতে মন চায় না, কিন্তু তবুও ফিরে যেতে হয়। এমন অপরূপ সৌন্দর্যগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের চোখ এবং মনকে প্রশান্ত করে।
একটা কথা আসলে না বললেই নয়, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের সিনারিও কিন্তু একই রকম। যে আমাদের দেশটা হইল ৬৮,০০০ গ্রামের একটি সমন্বয়ে দেশ। পাহাড়ি অঞ্চল এবং কিছু কোস্টাল এরিয়া ছাড়া প্রত্যেকটা গ্রামের সিনারিও কিন্তু এইরকমই, একটু ১৯-২০ হয় কিন্তু প্রত্যেকটা গ্রামের সিনারিও এইরকমই। গ্রামে গাছপালা থাকবে, তারপরে এইরকম পুকুর থাকবে, মাছের ঘের থাকবে, বিভিন্ন বাগান থাকবে, ধান ক্ষেত, কাঁঠাল বাগান, তারপরে লিচু বাগান, আম বাগান, এগুলো মিলিয়ে আসলে একটি প্রপার গ্রাম। আর পুরো বাংলাদেশটাই কিন্তু এইরকম। তো আমরা এখন এখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে যাব। আমার দুই বড় ভাই, এরা কিন্তু একদম লেগুনার উপরে আছে, পুরো গ্রাম বাংলার ফিলটা তারা নিছে। ভাই কেমন লাগতেছে? ভাই খুব ফিলিংস পাইছে ভাই, খুব মজা পাইছে ভাই। ভাই বাগান কিনা তো মজা না ভাই। আচ্ছা, আসলে যাই বলেন, আমাদের এই ট্যুরের বেস্ট মজা কিন্তু এই দুই ভাই নিতেছে। আমরা যে আমটা মধ্যে কি পারছে, দেখেন এই গ্রামের আম খুব মজার আম, আমরা আম পারছি, খুব মজার আম। আচ্ছা, তো যাই হোক, আমার কাছে মনে হয় এই ট্যুরের ফুল ফিলটা নিতেছে আমার এই দুই বড় ভাই, আলমাস ভাই আর গোলাম ভাই। একদম লেগুনার উপরে বসে এই এলাকার আঁকা বাঁকা যত পথ আছে তারা পুরোটাই ফিল নিতেছে। আর এই যে সাকিব আছে, ছোট ভাই। তো এখন আমরা যে মসজিদটা আছি সেটা হলো জোর বাংলা মসজিদ। তো এটাও একই ধাঁচের মসজিদ। আমরা যে দুইটা মসজিদ দেখি, এটারও কিন্তু তারই একটি নিদর্শন, একই রকম আপনার সিনারিও, তবে একটু পরপর এই মসজিদগুলা। আসলে এই জিনিসটার বিশেষত্ব এটা যে কি কারণে আসলে তারা এই মসজিদগুলো একটু পরপরই করেছিল, সেই ইতিহাসটা হয়তো ঘাটলে পাওয়া যাবে। তবে মসজিদগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সংরক্ষিত, যার কারণে এগুলোকে খুব সুন্দর করে রাখা হয়েছে। এটা হলো সেই ৩ নাম্বার মসজিদ। এইরকম কিন্তু আরো 2টা মসজিদ আছে এই এরিয়াতেই। তো সবগুলোই কিন্তু আপনার এই একই দাসের। আর এই মসজিদটার নাম জোর বাংলা। তো আমরা এখন এখান থেকে বিদায় নিতেছি, কারণ প্রায় সবগুলো মসজিদ একই রকম দেখতে। তো যার কারণে আমরা দ্বিতীয় আর 2টা মসজিদ আছে সেগুলো আর দেখবো না। তো আমরা এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে যাব। আসলে কি বলবো, এইটাই হইলো আসলে ঘোরার মজা। এই বিস্তীর্ণ প্রান্তর দেখলে আপনার মনে হইব না যে এটা আমাদের বাংলাদেশ। তো একটা জনপদে আসলে সেটার বাজার এবং সেটার খাবার দাবার টেস্ট করলেই নাকি বোঝা যায় যে জনপদটা আসলে কিরকম। তো এইখানকার কালীগঞ্জের বিখ্যাত সুবোধ সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের বিখ্যাত ল্যাংচা রসগোল্লা পাওয়া যায়। এই রসগোল্লাটাই আজকে আমরা এখানে ট্রাই করব। এটা অনেক বিখ্যাত একটি ল্যাংচা রসগোল্লা। এগুলো কত করে কেজি? এগুলো 22 পিস 150 টাকা। 22টা 150 টাকা। প্রচন্ড ভিড় এখন, এখানে বসা একদম মুশকিল, একটু ওয়েট করা লাগবে কারণ অনেক লোক একসাথে ঢুকে গেছে। তো আমরা একটু সামনের দিকে দেখি পাওয়া যায় কিনা। তো এখানে কি আছে? ল্যাংচার দোকান। তো এখন আমরা এই ল্যাংচাটা ট্রাই করব, দেখি কি অবস্থা। আসলে জনপদে আসলে সেখানকার লোকাল খাবারগুলো কিন্তু ট্রাই করা উচিত। তো
মিষ্টির পরিমাণটা ঠিক আছে, একটু সফট, মানে এভারেজ, অত মানে আপনার এক্সট্রা কারিকুলাম কোনো কিছু নাই, মানে এভারেজ। এখন আমরা কালীগঞ্জ বাজার থেকে ল্যাংচা মিষ্টি খেয়ে ঝিনাইদহের বিখ্যাত সেই প্যারিস রোডের দিকে যাব। সেইখানেই রয়েছে অপরূপ সৌন্দর্য একটি রাস্তা, যেটা দেখতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের সমাগম ঘটে এই ঝিনাইদহে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আর যাওয়ার পথেই এইখানে আমরা আমের কিছু গাছ দেখতে পেলাম, যেটা দেখে আমাদের কাছে খুব ভালো লাগলো। আর এইখানেও কিছুটা সময় আমরা কাটানোর চেষ্টা করলাম। আমরা এখন অটো নিয়ে প্যারিস রোডের দিকে যাচ্ছি। আর একটা সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, দিকে সারি সারি খেজুর গাছ, তারপরে ডাব গাছ, সুন্দর, এক কথায় অসাধারণ। তাই কেমন লাগতেছে বলেন? এই কয়টা তো স্পট কভার করলেন, কেমন দেখলেন বলেন ঝিনাইদহ? আসলে এই অল্প সময় এতগুলো স্পট দেখার কারণে আমরা আসলে সত্যি অভিভূত। হ্যাঁ, আসলে আমরা আরো কতগুলো স্পট দেখতে যাচ্ছি, আশা করি খুব চমৎকার হবে। আর সকালের ভিউ গুলা যে দেখলেন, গ্রাম হিসেবে আপনার ভিউ গুলা কিরকম? এটা একদম চমৎকার, একদম একটা গ্রামীণ পরিবেশ ছিল। হ্যাঁ, বিশেষ করে মল্লিকপুরের পডকাস্টার কথা না বললে নয়, একটা খুবই চমৎকার ছিল। আর এখন আসলে একটু গরম বাড়তেছে, একটু অস্বস্তিও লাগতেছে, তারপরও দৃশ্য দেখে সব ক্লান্তি জড়িয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। তো আসলে একটু আগে অনেক ভালো রাস্তা ছিল, কিন্তু এখন একটু ঝাঁকি ঝুঁকি, গ্রামের যে মেঠো পথ থাকে একটু আঁকা বাঁকা ভাঙাচুরা, সেইটা জিনিসটা পরিলক্ষিত হইতেছে। তো সকালে আমরা যে রাস্তায় গেছিলাম সেই রাস্তাটা কিন্তু ভাঙাচুরার পরিমাণটা কম ছিল, কিন্তু এইখানে মনে হচ্ছে গাড়ি বেশি চলে, যার কারণে রাস্তাটা মাঝখানে একটু ভাঙা। তো আমরা একটু সামনে যাই। তো আসলে এটাই হচ্ছে সেই প্যারিস রোড। আপনারা জাস্ট ভিউটা দেখেন, একদিকে একদম বিস্তীর্ণ ধান ক্ষেত, আর একদিকে এইরকম সারি সারি খেজুর গাছ এবং নারিকেল গাছের সারি, মানে এক কথায় অসাধারণ। রাস্তাটা জাস্ট দেখুন। তো এই সেই প্যারিস রোড, দুই দিকে হইলো আপনার খেজুর গাছ এবং নারিকেল গাছের সারি, যেটা দেখতে আসলে অনেক সুন্দর, আকর্ষণীয়। এই জায়গাটায় এখন সকাল 11টায় হয়, ওইরকম হয়তো জনসমাগম নেই, কিন্তু বিকেল দিকে এদিকে নাকি অনেক মানুষের সমাগম হয়। তো আসলে অনেক মানুষ সমাগম হওয়ার একটি জায়গা এইটা। জাস্ট দেখেন, বিস্তীর্ণ একদম ধান ক্ষেত, চোখ যত দূর যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর এদিকে রোডের ভিউটা জাস্ট দেখেন, একদম দুই দিকে হচ্ছে মানে কি বলবো, এক সাইজের নারিকেল গাছ এবং খেজুর গাছ, আর এইদিকে অনেকগুলো খেজুর ধরে আছে পাকার অপেক্ষায়, আর কিছুদিন গাছে থাকলে হয়তো এটা পেকে যাবে। তো আসলে এই রাস্তাটার কথা কি বলবো, নিজের চোখে আসলে এইসব ভিউ না দেখলে এটার ডেসক্রিপশন করা সম্ভব না। মানে এইখানে যদি আপনার সারাদিনও বসে থাকেন, আমার মনে হয় না কোনো রকম বোর ফিল আপনি করবেন। জাস্ট ভিউটাকে দেখেন, আর কি সুন্দর বাতাস, মানে মনে চাইতেছে যে এইখানে বসে থাকি সারাদিন, কিন্তু আসলে কিছু করার নেই। আমাদের আরও যেহেতু জেলা ভিত্তিক ট্যুর, আর ঝিনাইদহের অনেক কিছুই আরও এক্সপ্লোর করার বাকি আছে। তো এই রোডটা হলো প্যারিস রোড। তো কখনোই যদি ঝিনাইদহ আসেন তাহলে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করে যাবেন।
তো আমরা এখন প্যারিস রোড থেকে ব্যাক করতেছি আর ভিউটা দেখেন জাস্ট অসাম। চালক মামা জিজ্ঞেস করতেছে ভাই আপনার চ্যানেল আমাদের চ্যানেলের নাম হইলো ঢাকাইয়া ভাতিজা, আপনি সার্চ দেবেন, হ্যাঁ না ইংরেজিতে লিখলেই হবে, চলে আসবে। তো আমরা এখন আসলে ঝিনাইদহ একদম শহরের ভিতরে আছি, সামনেই ওই যে ড্রিম ভ্যালি, জোহান ড্রিম ভ্যালি। তো আমরা সেখানে ঢুকবো, কিন্তু তার আগে আমরা জুম্মার নামাজটা পড়ে নেবো, যেহেতু এখন 1:15 বেজে গেছে। আমরা নামাজটা পড়ে তারপর ওই আপনার ড্রিম ভ্যালিতে ঢোকার চেষ্টা করবো। তো আমরা এখন জুমার নামাজটা পড়ে তারপরে আপনাদের সাথে ফিরছি। ওই সেই জোহান ড্রিম ভ্যালি, ঝিনাইদহের ঐতিহ্যবাহী একটি পার্ক এবং সবচেয়ে নান্দনিক একটি পার্ক। তো আমরা এখন এইটার ভিতরে ঢুকবো, আর অনেক রোদ, মানে কি বলবো, আজকে প্রায় 37-38 ডিগ্রির মতো রোদ, মানে তাকানো যাচ্ছে না এমন রোদ। তো আমরা এখন এইটার ভিতরে ঢুকে যাচ্ছি। আর সামনেই আপনার সুবিশাল একটি পার্কিং জোন আছে, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে প্রাইভেট কার, আর এইদিকে আপনার বড় গাড়িগুলো রাখার ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাবেন বাস টাস এখানে রাখার সুবিধা আছে। এই জোহান ড্রিম ভ্যালি পার্ক কীরকম হতে পারে এটা এখন আমাদের দেখতে হবে। তো আমরা এই মাত্র 60 টাকা মূল্যের 2টা টিকিট কাটলাম এই টিকিট কাউন্টার থেকে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকতে হবে। তো এখানে জনপ্রতি টিকিট হলো 60 টাকা। তারপরে ভিতরে আর বিভিন্ন রাইডের জন্য আলাদা আলাদাভাবে আপনাকে টিকিট ক্রয় করতে হবে। তো এদিকে অলরেডি জীবন ভাই ঢুকে আছে। এই যে ভাই আমাদের দুজনের বড় ছিল আর নান্দনিক ছিল। তো আপনি প্রথম আউটলুকটা দেখে আপনার কেমন মনে হয়েছে? কেমন হবে? আমার তো আউটলুক দেখে মনে দিছে সামনের যে গেটটা বিশাল বড় এক গেট, এরকম গেট তো মানে হ্যাঁ দেখা হয়নি। আচ্ছা, ইনশাল্লাহ ভিতরে রাস্তাঘাট তো অনেক সুন্দর, মনে হয় খুব ভালো হবে, ভালো হবে ইনশাল্লাহ, ভালো হবে। ঠিক আছে। আর এই এদিকে বাচ্চারাও আসছে। তো এইখানে যে আসলে শুধু বড়রা আছে তা না, কিন্তু এটা কিন্তু পার্ক কিন্তু বাচ্চাদের জন্য। তো বাচ্চাদেরও কিন্তু ঘাটতি নেই। এই যে বাবু, কোত্থেকে আসছো তোমরা? হ্যাঁ, মেহেরপুর থেকে আসছো। ও, তোমরা কিসে চড়বা? তারপরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে বাচ্চারাও আসছে। বাবু, তুমি কোত্থেকে আসছো? তোমার বাসা কোথায়? তুমিও মেহেরপুর থেকে আসছো। তুমি কিসে চড়বা? পানিতে সাঁতার কাটবা? তুমি কি সাঁতার কাটতে পারো? হ্যাঁ। যদি ডুবে যাও? যাব না, আমার বাবা ধরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো দাদু। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ও, হাঁস সাঁতার কাটে? আচ্ছা আচ্ছা। তুমি কি হাঁস নিয়ে আসো নাই বাসা থেকে? হ্যাঁ, তুমি নিয়ে আসো। কই তোমার হাঁস? কই? নানির বাড়িতে। তো মাশাআল্লাহ। তো আসলে পার্ক কিন্তু বাচ্চাদের জন্যই, ওদের আসলে মানে একটা বিনোদনের অন্যতম মাধ্যম কিন্তু এই পার্কগুলো। তো আমরা ভিতরে যাই, দেখি আর কি কি রাইড আছে। এই সাকিব, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? এই সাকিবের তো হিট স্ট্রোক হয়ে গেছে। ঝিনাইদহে এত গরম, গরমে তো সাকিব শেষ। এখন সে ঠান্ডা পানি দিয়ে আবার মুখ টুক ধুইতেছে। সাকিব, গরমটা আজকে কিরকম বলো? গরমটা অনেক আর কি, গরমে বলার বাহিরে। তো এখানে ঘটনা হয়েছিল, সাকিব একে তো এখানে আজকে 38 ডিগ্রি হইলো গরম, তার মধ্যে কি করছে, খাসির মাংস খাইছে। মানে ওরে তো একটা খাসির টুকরার জায়গায় একটা বিরাট একটা তেল দিয়ে দিছে। কি করছে, তেল খাওয়ার পর এখন ওর তো আরো গরম টরম বাইরে গেছে। তো আমরা এখন যাই সামনে, দেখি কি অবস্থা। ঢাকায় পাইলে, টুরিস্ট পাইলে ব্যবসায়ীরা মনে করে কি মফি থেকে বইরা দেয় ইচ্ছা। আচ্ছা, না এটা আমরা মাইনে নিতে পারবো না। আমাদের কিভাবে দিয়ে দিল জানে টাকা আছে, টাকা ওরে টাকা কিভাবে বাস দেওয়ান লাগে, ওই বাস দিছে। টাকা আছে এই কারণে বাস দিছে। আর এই যে আমার বড় ভাইরা আছে, একদম পুরো ঢাকার যে ভাইবটা আজকে ওনারা কিন্তু নিয়ে নিছে সবাই, কারণ যে গরম, লুঙ্গি ছাড়া আমি মনে করি অন্য কোনো পোশাক এখন আরাম আছে ভাই নাই। ফুল প্যান্টের যে অবস্থা আমি পড়ছিলাম, আমি কোন রকম খালি নামাজ পড়ে আবার ফুল প্যান্ট খোলা, এখন আবার 3 কোয়ার্টার পড়ছি। তো ডিয়ার ভিউয়ার, যে গরম আসলে কিছু করার নাই।
মানে প্রচণ্ড। তো এখানে একটি রেস্টুরেন্ট আছে জলতরঙ্গ, এটার ভিতরে চাইলে আপনারা খাবার দাবার খাইতে পারেন। তো এই রেস্টুরেন্টের ভিতরে আসলে দেখি কি কি খাবার পাওয়া যায়। তো এখানে অনেক ধরনের আইসক্রিম, তারপরে কোল্ড ড্রিঙ্কসও ওইদিকে আছে। তো ভিতরে কিন্তু আপনার এই যে সিঙ্গারা, সমুচা, নুডলস, মোটামুটি একটি ক্যাফে। আর এদিকে জীবন ভাই, আপনি কি প্যাডেল বোটিং করবেন? না না, আসলে পাতালে উঠে যে অবস্থা, প্যাডেল বোট করার মতো এনার্জি মনে হয় নাই, কারণ অনেক রোদ, প্রচন্ড রোদ। আর এদিকে প্রচন্ড গরমে আপনারা শরবত পেয়ে যাবেন। কত করে গ্লাস ভাই? 5 টাকা, 10 টাকা। তো এইখানে আমরা রাঙামাটির মতো ঝুলন্ত একটি ব্রিজ দেখতে পাচ্ছি। এইখানে আপনার উঠে এটাই মনে হচ্ছে আমি রাঙামাটিতে চলে আসছি। নিচে আর্টিফিশিয়ালি একটি আপনার লেক খনন করা হয়েছে, আর এই লেকের মাঝখানে কিন্তু এই ঝুলন্ত ব্রিজটাকে বানানো হয়েছে, যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই পার্কটার সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে তুলেছে এই ঝুলন্ত ব্রিজটা। তো ওইখানে অনেকগুলো কটেজ দেখা যাইতেছে, মেবি ওইখানে আপনার রাত্রি যাপন করা যায়। আর প্রত্যেকটা বিনোদন পার্কে এরকম কিন্তু আলাদা করে কটেজ থাকে, তো এখানেও কিন্তু এর ব্যতিক্রম না। তো আপনারা চাইলে এই রুমগুলোতেও আপনারা থাকতে পারেন। তো এটা আসলে প্রাইসটা কীরকম আমি নট শিওর, তাদের ওয়েবসাইটে হয়তো দেওয়া আছে। তবে ভিউটা কিন্তু চরম, অনেক সুন্দর। আর প্রাকৃতিক পরিবেশ যারা খুব একটা পছন্দ করেন এবং ফিল করতে চান, তারা কিন্তু এইখানে এসে রাত্রি যাপন করতে পারেন। তো আসলে পার্কটাকে প্রাকৃতিক পরিবেশের বেশি ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে, যতদূর সম্ভব তারা চেষ্টা করেছে, এবং ঠিক আছে, তারা এই ক্ষেত্রে কিন্তু সফল। এই যে এদিকে ফ্যামিলি প্রোগ্রামও প্রায় একদম সারিবদ্ধভাবে দিচ্ছে, খাবার দাবার তারা শেষ করেছে। আর এইখানে সুন্দর একটি একদম কি বলে দরজা, লাভ ডোর, এই শেফে একটি রাস্তা করে দেওয়া হয়েছে। মানুষের ভিতরে একটি সহজাত প্রবৃত্তি আছে, মানুষ তার নামটা লিখতে এবং শুনতে খুব ভালোবাসে। তো এই ভালোবাসাটা সম্ভবত বাঙালিদের একটু বেশি, কারণ দেখেন যে কোনো জায়গায় যান না কেন দেয়াল লেখন তাদের থাকবে। এখানে লিখে রাখছে পিয়া, তারপরে লিটন, সিনথিয়া, সাদিয়া, তারপরে আর কি এটা প্রিন্স, তারপর কেমাদুল, শাফিন, তো অসংখ্য নাম। তা আসলেই আমরা হইলাম আবেগপ্রবণ জাতি আর নিজের নাম শোনা জাতি। তো নিজের নাম শুনতে সব জাতিরই ভালো লাগে, কিন্তু বাঙালি জাতির একটু বেশি ভালো লাগে। তো যেখানেই যাবে, গাছ হোক, দেয়াল হোক, সেই জায়গাটা তারা কিন্তু কোনোভাবে মিস দিবে না। যেমনটি এই দেয়ালগুলো কিন্তু পায়নি, প্রত্যেকটা দেয়ালে কারো না কারো নাম খুব সুন্দর করে লেখা আছে। এই যেখানে দেখছেন, তো এখানে কিন্তু একটা ওয়াটার কিংডম আছে, আর ওয়াটার কিংডমের ভিতরে কিন্তু গান বাজতেছে। আর এই যে জলপরি, তো আসলে কখনোই আমার জলপরি দেখা হয়নি, তবে আজকে একটা আর্টিফিশিয়াল জলপরি হইলো, তার সাথে হাত মেলানোর ইচ্ছা ছিল, আজকে তো হাত মিলিয়ে ফেলাম। তো সাকিব কিরকম হইতেছে? আমি হাত যে মিলাইতেছি, ঠিক আছে? একটা কি ছবি তুলে দেওয়া যাইব? তো আজকে শুক্রবার, এখানে বাচ্চাদের রাইড আছে। তো এখন পর্যন্ত এই রাইডটা আমি একবারও স্টার্ট হতে দেখিনি। তো এখানে কয়েকটা বাচ্চারা আছে, তো ওরা এখন এই ঘোড়া টোড়া নিয়ে খেলা শুরু করছে। তো হয়তো যখন আর একটু বিকেল হবে, রোদটা একটু কমবে, তখন হয়তো দর্শনার্থী কিছু আসতে পারে।
আর এইদিকে কিছু রাইডের কাজ চলতেছে, নতুন কিছু রাইড এখানে বসানো হচ্ছে সম্ভবত। এখানে স্প্রিং রোলিং কোনো একটা কিছু হবে, ট্রেন খুব সুন্দর করে এটাকে কিন্তু আপনার ডেকোরেটেড করা হয়েছে, যদিও এখানে পানির একটু কম, পানির পরিমাণ একটু কম, তারপরে কিন্তু জিনিসটা দেখতে নান্দনিক। তো এখানে আর্টিফিশিয়ালি একটি বাঁশঝাড়ের মতো করে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আনার চেষ্টা করা হয়েছে। এই তো ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু পার্কটি জেলা শহর ঝিনাইদহতে বেশ নাম করেছে। তো আমরা এখন ঝিনাইদহের ঐতিহ্যবাহী স্থান ঘোল সমুদ্র বা দিঘিতে চলে আসছি। তো এখানে কিছু হিস্টোরি আছে। তো এই দিঘিটা কিন্তু অনেক বড় একটি দিঘি। আমরা এখন এই দিঘিটার কাছেই যাব, দেখি কি অবস্থা। তো সুন্দর লাগতেছে। এই তো তেমন বিশেষত না থাকলেও বসে সময় কাটানোর জন্য বেটার একটি জায়গা। তো আমরা এখন চলে যাচ্ছি, কারণ আসলে এখানে আর দেখার মতো তেমন কোনো কিছুই নাই। এই তো আসলে একটা জেলা শহরে যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো প্রত্নতত্ত্ব বিভাগ বা পুরাকীর্তি অধিদপ্তরের মাধ্যমে সেগুলোকে স্বীকৃতি প্রদান করা হয়। আর এটাও কিন্তু এর ব্যতিক্রম হয়নি, যার কারণে এখানে হ্যাঁ সমস্যা নেই। তো উঠে গেল ড্রোন। ব্লগটা কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো ভিন্ন জায়গায়। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন।